গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মাহমুদ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। তো আমাদের হয়েছিল আগের দিনকার কনসেপ্ট অফ ইন্ডিকেটর অবধি, ঠিক আছে। এবার কনসেপ্ট অফ ইন্ডিকেটারে না একটা ছোট কারেকশন করে নাও। আমি এখানে বইয়ের মধ্যে একটা দেখছি ব্যাপারটা, তো তারপর অনেক রিসার্চ করলাম, তাতে দেখলাম যে রায়ান মার্টিনের যে সহায়িকাটা আছে সেখানে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে কারেকশানটা ঠিক করে নাও। কারেকশান হলো হচ্ছে পেজ নাম্বার 109 আছে, যে এই পেজটা 109, ওখানে যে ফাইনাল কালারটা বলেছিলাম ভিনিগারের, ওটা রেড হবে না, ওটাকে লেখো পিঙ্ক। এখানে দেখো একটা ছক আছে, এখানে দেখো ওখানে রেড হবে না, ওটা কেটে লেখা হচ্ছে পিঙ্ক। ভিনিগারের মানে অ্যাসিডিক সলিউশনে পিঙ্ক হবে কালার। আর লাইম ওয়াটারে যেটা ব্লু করেছিলাম ওটা কেটে লেখো গ্রিন, ঠিক আছে। তাহলে তোমাদের বইয়ের সাথে ম্যাচ করে হবে। আর ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা দেখতে পারো তোমরা যে কোনো ইউটিউব চ্যানেলে, হিবিস্কাস পেটাল দিয়ে যে অ্যাজ এ ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, ওখানেও সব জায়গায় দেখানো হচ্ছে যে অ্যাসিডিক সলিউশনে হচ্ছে তোমার পিঙ্ক, আর ক্ষারীয় বা বেসিক সলিউশনে তোমার হবে হচ্ছে গ্রিন। তাহলে এটা মাথায় রাখবা, পিঙ্ক আর গ্রিন, ওটা কারেকশন করে নাও একটু, ঠিক আছে। কারেকশন করলে এবার আজকে যেটা পড়াতে যাচ্ছি সেটা ক্লিয়ার থাকবে, নাহলে বইয়ের সাথে কিন্তু ম্যাচ খাবে না। তো বইয়ের সাথে ম্যাচ খাচ্ছিল না, তাই জন্য আমার এই কনফিউশনটা হয়েছিল। তা আশা করি সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে আসতেছি আমাদের পেজ 110, 110 পেজে আমরা চলে আসতেছি। ডু ইট ইউর সেলফ অ্যাসিড বেস রিয়াকশন। বলছে উই হ্যাভ অলরেডি সিন দ্যাট হিবিস্কাস পেটাল সলিউশন চেঞ্জেস ইস কালার ইন অ্যাসিডিক অর বেসিক সলিউশন বাই ইউজিং দিস প্রপার্টি অফ অ্যান ইন্ডিকেটার পারফর্ম দ্য ফলোয়িং এক্সপেরিমেন্টস। ঠিক আছে, আমরা অ্যাজ এ ইন্ডিকেটার কি ইউজ করছি? হিবিস্কাস পেটাল ইউজ করে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। প্রথমে কি, like the previous experiment, take vinegar solution in a small glass or a test tube. টেস্ট টিউব লম্বা লম্বা হয়, টেস্ট টিউব আমার কাছে ছিল। যাই হোক, টেস্ট টিউব দেখবা যে কোনো কেমিক্যাল রিয়াকশন এরকম লম্বা কাচের একটা নল হয়, নলের মতো দেখতে হয়। এবারে টেস্ট টিউব বা যে কোনো তুমি পাত্রে প্রথমে ভিনিগার সলিউশন নিলা, pour some amount of hibiscus petal solution into it। তার মানে এবার ভিনিগার সলিউশনে এবার হিবিস্কাস পেটালের যে সলিউশন, যেটা আমি ভায়োলেট কালার বলেছিলাম, সেটা আমি দিলাম। দ্য কালার অফ দ্য সলিউশন স্লোলি বিকামস, ফাঁক আছে ওখানে লেখা হচ্ছে পিঙ্ক, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে ওখানে লেখা পিঙ্ক। তাহলে এবার পিঙ্ক কালার হচ্ছে, কারণ ভিনিগার সলিউশন হচ্ছে অ্যাসিডিক, আমি কারেকশানে বলে দিয়েছি পিঙ্ক হবে। ওকে, দেন টু দিস সলিউশন, মানে এই যে পিঙ্ক সলিউশনটা, যেটা ভিনিগার আর ওই ইন্ডিকেটারের সলিউশনটা, পিঙ্ক সলিউশনটা, অ্যাড বেকিং সোডা সলিউশন ড্রপ বাই ড্রপ। এবার বেকিং সোডা সলিউশন কি করবা? ড্রপ 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 করে ফেলবো। স্টেয়ার দ্য সলিউশন স্লোলি উইথ এ গ্লাস রড, একটা গ্লাস রড দিয়ে এরকম, বা তোমার কাছে যদি চামচ থাকে তো চামচ দিয়ে এরকম করে স্টেয়ার করবা। নোটিস দ্য কালার চেঞ্জ, পার্টিকুলারলি হোয়ার দ্য বেস সলিউশন ইজ ফলিং ড্রপ বাই ড্রপ। নোট ডাউন দ্য স্লো চেঞ্জ ইন কালার। ঠিক আছে, এবার যখন তুমি ড্রপ বাই ড্রপ ফেলছো বেস সলিউশনটা, ঠিক আছে, তখন কি হয় যে অ্যাসিডিক সলিউশনটার মধ্যে এখন বেস ফেলছো, তাহলে অ্যাসিডের সলিউশনের যে অ্যাসিডিক যে নেচারটা সেটা ধীরে ধীরে কমতে থাকবে, আর বেস নেচারটা কি হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকছে। এই করতে করতে একটা সময় এমন আসে যে অ্যাসিডিক নেচারের জন্য পিঙ্ক কালার দেওয়া হচ্ছিল, তো তারপর অ্যাসিডিককে ছাপিয়ে যখন বেস নেচারটাই বেশি হয়ে যাবে তখন কি কালার নেবে? তখন গ্রিন কালার নেবে। তাহলে ওই জন্য বলছেন নিচে দেখো, লাইক ওয়াইজ when adding baking soda solution or lime water to vinegar, a point is reached when the pink color solution, vinegar এর কি pink color, okay clear, solution just turn into green, মানে বেসের কি দেখলাম আগে কারেকশন করে দিলাম, ওটা হয় গ্রিন। তাহলে আমি ধীরে ধীরে সোডা সলিউশন দিলে কি হচ্ছে? গ্রিন হয়ে যাচ্ছে, সেটাই বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাজ হ্যাপেন্ড হিয়ার? এখানে কি হয়েছে? At that instant, the reaction of vinegar and baking soda solution is completed. Vinegar আর বেকিং সোডা সলিউশনটা কমপ্লিট হয়েছে, and it turns basic in nature, মানে অ্যাসিডিক সলিউশন প্রথমে ছিল অ্যাসিডিক ভিনিগার, তারপর তুমি বেস দিতে থাকছো, তাহলে অ্যাসিডিক যে ক্যারেক্টার সেটা ধীরে ধীরে কমতেছে, আর বেসিক ক্যারেক্টারটা বাড়তে বাড়তে একসময় অ্যাসিডিক ক্যারেক্টারটাকে ছাপিয়ে বেসিক ক্যারেক্টারটা হয়ে যাবে। ঠিক আছে, বেসিক ইন নেচার, ঠিক আছে,
অন ফার্দার অ্যাডিশন অফ বেকিং সোডা। তাই জন্যই আমি যখন বেসিক নেচার হয়ে গেল তখন কি কালার হবে, গ্রিন কালার হবে অবভিয়াসলি, ওই জন্য এটা বলেছে। এবার এই যে পিঙ্ক কালার আর এই যে গ্রিন কালার, এই পিঙ্ক আর গ্রিনের মাঝখানে একটা শার্প পয়েন্ট আছে, ওই পয়েন্টটাতে মাথায় রাখবো, ওটাকে বলে এন্ড পয়েন্ট। ওই শার্প পয়েন্টটাতে কি হয়, অ্যাসিড নেচারটা ধীরে ধীরে কমতে 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 এই শার্প পয়েন্টে এমন হয় যে এখান থেকে কি হচ্ছে, বেস নেচার স্টার্ট হচ্ছে। তাহলে যেখানে অ্যাসিড নেচার শেষ হচ্ছে আর বেস নেচার স্টার্ট হচ্ছে তার মাঝখানে একটা শার্প পয়েন্ট হয়। সেখানে যত পরিমাণ অ্যাসিডিক নেচার থাকে ঠিক সম পরিমাণ বেসিক নেচার থাকে। ফলে ওই যে তোমার দ্রবণটা হয়, যে সলিউশনটা হয়, সের মধ্যে না অ্যাসিডের ক্যারেক্টার থাকে না বেসিক ক্যারেক্টার থাকে, ওটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট থাকে, নিউট্রালাইজ। তো ওই পয়েন্টটাতে কি কালার হয়, ওই পয়েন্টটাতে না অ্যাসিডিক হচ্ছে না বেসিক হচ্ছে, না অ্যাসিডিক মানে পিঙ্ক হচ্ছে না বেসিক মানে গ্রিন হচ্ছে। ওই সময় যেহেতু কোনো অ্যাসিডিক বা বেসিক কোনো নেচার থাকে না মাঝামাঝি, না অ্যাসিডিক নেচার না বেসিক নেচার, সেই পয়েন্টটাতে হিবিস্কাস পেটালের কি কালার ছিল, অরিজিনাল কালার ভায়োলেট, সেই ভায়োলেট কালারটা অ্যাপিয়ার করবে। তখন তুমি ওটা বুঝবে যে এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তার মানে এখানে হলো হচ্ছে যেটাকে বাংলায় বলে প্রশমন ক্ষণ, এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট আমরা পেয়ে গেছি, মানে হচ্ছে ওখানে না অ্যাসিডিক নেচার আছে না বেসিক নেচার আছে। ঠিক আছে, তাহলে আমি একটা ছোট করে একটা দাগ দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এদিকে ছিল অ্যাসিড, অ্যাসিডিক নেচার, ঠিক আছে, আর এদিকে হচ্ছে বেসিক নেচার। এবার তুমি অ্যাসিডের মধ্যে ধীরে 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 তুমি হচ্ছে বেস দিতে থাকবে, তাহলে অ্যাসিডিক নেচারটা কমতে 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 একটা পয়েন্ট এরকম আসবে যেখানে অ্যাসিডিক নেচারও থাকবে না বেসিক নেচারও থাকবে না। তাহলে ওখানে হচ্ছে ওই পয়েন্টটাকে বলছি আমরা এন্ড পয়েন্ট। ঠিক আছে, না অ্যাসিডিক পেয়েছে নেবে, এই সময়টা থাকবে হচ্ছে ভায়োলেট। আর এই থ্রু আউট এই জার্নিটাতে কি কালার থাকবে, এই থ্রু আউট জার্নিটাতে থাকবে পিঙ্ক। আর তারপর যেই ভায়োলেটটা পেরিয়ে গেল, আরেকটু যখন বেস দিয়ে দিলাম, জাস্ট আরেক ড্রপ বেস দিয়ে দিলাম, তখন কি হয়ে গেল, আর তখন বেসের ক্যারেক্টারটাই বেড়ে গেল, তখন হয়ে গেল তোমার গ্রিন। ঠিক আছে, তাহলে এই গ্রিন আর পিঙ্কের মাঝখানে ভায়োলেটটা থাকবে, যেখানে না অ্যাসিডিক নেচার না বেসিক নেচার থাকবে। ওকে, ক্লিয়ার? এবার চলো, এটা এই জায়গাটা খুব ক্লিয়ার করা দরকার, কারণ আমাদের বইটাতে খুব কনফিউজিংভাবে লেখা আছে। ঠিক আছে, কনফিউজ হয়ে যাবা। তো এরপরে দেখো এখানে কি বলছে, এখানে কনফিউজিংয়ের জায়গা শুরু হচ্ছে। ইফ ইউ অ্যাড এ few more drops of baking soda solution what will be the change in the color of the solution? তুমি অলরেডি ভিনিগার সলিউশন নিয়েছিলা আর পেটাল হিবিস্কাস পেটালের সলিউশন নিয়েছিলে, এজ এ ইন্ডিকেটার পিঙ্ক কালার ছিল, ওর মধ্যে কি অ্যাড করতেছিলাম, ওইদিকে আমরা সোডা সলিউশন অ্যাড করতে করতে ওখান থেকে আমার হয়ে গেল গ্রিন। এবার যদি ফার্দার আরও সোডা সলিউশন দাও তাহলে কি হচ্ছে, বেসিক ক্যারেক্টারটা বা বেসিক নেচারটা কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, আরও সোডা সলিউশন আরও বেসিক নেচারটা বাড়ছে। তাহলে কি কোনো চেঞ্জ হবে কালারের? না, ওটা ছিল গ্রিন, তো গ্রিনই থেকে যাবে। ওকে, ইট রিমেইনস গ্রিন। তারপর দেখো, নাও অ্যাড সাম অ্যামাউন্ট অফ ভিনিগার সলিউশন ইনটু ইট। এইবার তুমি এবার উল্টা কেস করতেছো, তুমি এবার তুমি বেসিক ক্যারেক্টারটা নিয়ে আসছিলো, বেসিক নেচারটা নিয়ে আসছিলো, এবার ধীরে ধীরে ওই বেসিক নেচারটাকে কমানোর জন্য বাইরে থেকে অ্যাসিড দিতে শুরু করলো। ওকে, অ্যাসিড দিতে শুরু করলো। তো নাও অ্যাড সাম অ্যামাউন্ট অফ ভিনিগার সলিউশন ইনটু ইট, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। ডু ইউ সি এনি রিজেম্বলেন্স উইথ দ্য হিবিস্কাস পেটাল সলিউশন হোয়েন অ্যাড ইনিশিয়ালি? তুমি এবার যদি এবার দিতে থাকো ধীরে ধীরে ভিনিগার সলিউশন ওই বেসিক সলিউশনটার মধ্যে, তাহলে কি হবে, বেসিক নেচারটা কমতে থাকবে, অ্যাসিডিক নেচারটা বাড়তে থাকবে। এই করতে করতে এমন একটা সময় আসবে যখন হচ্ছে গ্রিন কালারটা আবার উল্টা দিক থেকে, মনে করো গ্রিন কালারটা আবার কি সে টার্ন আউট করবে, ভায়োলেটে টার্ন আউট করবে। কারণ হচ্ছে ওটা এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছায়, এমন একটা, ওটাকে বলে এন্ড পয়েন্ট, এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছায় যখন না বেসিক নেচার থাকে না অ্যাসিডিক নেচার থাকে, তার মাঝামাঝি। তারপর যেই ওটাকে আরেক ফোঁটা যখন এবার অ্যাসিড দিবা তখন ওটাকে ক্রস করে কি হয়ে যাবে, অ্যাসিডিক নেচার হয়ে যাবে। তখন কি কালার হবে, অ্যাসিডিক নেচার হলে পিঙ্ক কালার হবে। তাহলে ক্লিয়ার সবার? তাহলে তিনটা জিনিস মাথায় রাখবে, একটা হলো হচ্ছে অ্যাসিডিক নেচার, সেখানে হচ্ছে পিঙ্ক কালার। অ্যাসিডিক নেচার থেকে মধ্যে খাট দিতে দিতে, মানে বেসটা দিতে দিতে তখন মাঝামাঝি একটা নেচার আসে, সেটা হলো হচ্ছে এন্ড পয়েন্টে কি নেচার আছে, না অ্যাসিডিক না বেসিক। তারপর আরও যদি বেসিক দাও তাহলে বেসের নেচারটা পেয়ে যাচ্ছে, তখন বেসের নেচার হয়ে গেলে কি হবে, গ্রিন। ক্লিয়ার সবার?
আচ্ছা, এটা আর ফেনাবো না, এখানেই শেষ গল্প। এবার একটু তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। What do you understand from the change in color of the hibiscus petal solution when at least 1 drop of baking soda solution or lime water is added in excess? The color of the hibiscus petal solution turn into pink to green. যখন বলা হচ্ছে খাড়ের পরিমাণটা বা বেসের পরিমাণটা যখন বেড়ে যাবে, এক্সেস হয়ে যাবে, তখন কি হবে? টার্ন পিঙ্ক টু গ্রিন। কিন্তু পিঙ্ক আর গ্রিনের মাঝে কিন্তু একটা পয়েন্ট আছে, সেটা কি মনে রাখবা? এন্ড পয়েন্ট। না অ্যাসিড নেচার থাকবে না বেস নেচার থাকবে, মাঝখানে ওই পয়েন্ট। ওকে, তো ডাজ দ্য প্রপার্টি অফ দ্য ভিনিগার সলিউশন রিমেইন আনচেঞ্জ আফটার দ্য অ্যাডিশন অফ দ্য বেকিং সোডা? হ্যাঁ, ভিনিগার সলিউশনে তুমি বেকিং সোডা অ্যাড করতে থাকলে ওর মধ্যে কি হতে থাকবে? অ্যাসিডিক নেচারটা কমবে আর বেসিক নেচারটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবার বলছে এবার ওটার কথা বলছে যেটা আমি বললাম যে এন্ড পয়েন্টে অ্যাকচুয়ালি কী হয়? এন্ড পয়েন্টে অ্যাকচুয়ালি নিউট্রালাইজেশন হয়। ঠিক আছে, নিউট্রালাইজ মানে না অ্যাসিডের এফেক্ট থাকবে না বেসের এফেক্ট থাকবে, তখন নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দ্য অ্যাসিডিটি অফ দ্য ভিনিগার সলিউশন ডিক্রিজেস প্রোগ্রেসিভলি উইথ ইনক্রিজিং ভলিউম অফ বেকিং সোডা। তার মানে ভিনিগার সলিউশনে যে অ্যাসিডিটিটা এটা ডিক্রিজ করছে যত তুমি খার মানে কি? বেস মানে এখানে বেকিং সোডা যত অ্যাড করতে থাকবে তত অ্যাসিডিক নেচারটা কমতে থাকবে। Solution that added to it. The reaction by which the acidic property of vinegar solution changes is commonly called the neutralization reaction. মানে এই রিয়াকশনের মাধ্যমে অ্যাসিডিক নেচারটা কমতে থাকে আর বেসিক নেচারটা বাড়তে থাকে। তো এইটা হচ্ছে আমাদের নিউট্রালাইজেশন রিয়াকশন। এইবার দেখো হচ্ছে কি বলছে, এবার ইন্ডিকেটর নিতে বলছে লিটমাস, ফেনলফথেলিন, মিথাইলরেন। এবার আমাদের যে এক্সপেরিমেন্ট ল্যাব আছে সেই হচ্ছে ল্যাবে কি ইউজ করা হয়? হিবিস্কাস পেটাল ইউজ তো করা হয় না, সেখানে যেগুলো ইউজ করে সেগুলো এখন আমরা ইউজ করবো এবং ওগুলাই বেশি স্কুলে দেয়। তাও আমি যা যা লিখিয়ে দিয়েছি ওগুলো মাথায় রাখবা। যেটা আমাদের ল্যাবে ইউজ করা হয় সেটা হচ্ছে লিটমাস পেপার, মিথাইলরেন, ফেনলফথেলিন। ঠিক আছে, এবার এক্ষেত্রে বেস আর অ্যাসিডের কীরকম কালার হয়, কি কালার চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। চলো ছকের মধ্যে চলে যাচ্ছে, দিচ্ছে বলে সোপ অথবা পাউডার ডিটারজেন্ট, মানে এটা ক্ষারীয় বা বেসিক। ঠিক আছে, ব্লু লিটমাস দিয়েছে, রেড লিটমাস দিয়েছে, ফেনলফথেলিন লিখছে, আর লাস্টে একটা ফাঁকা দিয়েছে, ওখানে লিখে রাখো মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ বানানটা দেওয়া আছে উপরে দেখো নীল কালার দিয়ে, মিথাইল অরেঞ্জ, METHYLORANG, ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করো। ঠিক আছে, এবার আমি একে একে বলছি। দেখো ঘটনা হচ্ছে যে কি কালার নিচ্ছে, মাথায় রাখবা যে লিটমাস পেপারটা হচ্ছে দুটো কালার হয়, একটা হচ্ছে গ্রিন না, একটা হচ্ছে রেড আর একটা হলো হচ্ছে ব্লু। এইবার যদি তোমার সলিউশনটা যদি বেসিক হয় তাহলে ওটা কি কালার থাকে? ওটা হচ্ছে ব্লুই কালার থাকে। আর যদি সলিউশনটা যদি অ্যাসিডিক হয় তাহলে ওটা রেড কালার থাকে। এবার তুমি যদি করো কি, অ্যাসিডের মধ্যে তুমি যদি বেস এবার অ্যাড করতে থাকো তাহলে অ্যাসিডিক নেচারটা ধীরে ধীরে কমতে থাকবে, বেসিক নেচারটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে এই করতে করতে এন্ড পয়েন্টটা যখন ছাপিয়ে চলে যাবে, মানে হচ্ছে কি অ্যাসিডের মধ্যে বেস দিতে দিতে যখন এন্ড পয়েন্টটা ছাপিয়ে গিয়ে বেসিক নেচার হয়ে যাবে, তখন কি হবে? তোমার রেড লিটমাস কাগজটা যদি টাচ করাও তাহলে কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে। কারণ কি, তুমি যদি রেড লিটমাস কাগজ যদি বেসে টাচ করাও তাহলে ওটা কোন কালার হবে? বেসে আমি বললাম কোন কালার নেয়? ব্লু। এইবার যদি ব্লু লিটমাস কাগজ যদি কোনো অ্যাসিডে টাচ করাও তাহলে আমি কি বলেছি, অ্যাসিডের ক্ষেত্রে ব্লু লিটমাস কাগজ কোন কালার নেয়? রেড কালার নেয়। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার আমরা এই ছকটা করে নিচ্ছি। দেখো ব্লু লিটমাস কাগজ আছে, সোপ সলিউশন আছে। সোপ সলিউশন কি? বেসিক। তাহলে ব্লু লিটমাস কাগজ ইট রিমেইনস ব্লু লিখে দাও, মানে ব্লুই থাকবে। আচ্ছা, রেড লিটমাস কাগজ, তুমি যদি রেড লিটমাস কাগজটা নিয়ে এসে বেসিক সলিউশনে টাচ করাও তাহলে রেড কিসে কনভার্ট হবে? ব্লুতে, কারণ বেসিকের ক্ষেত্রে ব্লু হয়। ক্লিয়ার? তাহলে ব্লু লেখো। ফেনলফথেলিনের ক্ষেত্রে পিঙ্ক হয় আর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে ইয়েলো হয়। এগুলো তোমরা ল্যাবে করতে পারো বা তোমরা যে কোনো ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ এটা তো করা সম্ভব না আমার কাছে, তো মিথাইল অরেঞ্জ নেই, ফেনলফথেলিন নেই, লিটমাসও নেই, এগুলো ল্যাবে ইউজ হয়, তো তোমরা ইউটিউবের ভিডিও দেখে নিতে পারো। ওয়াটারের ক্ষেত্রে মাথায় রাখবা, ওয়াটারটা হলো হচ্ছে না অ্যাসিডিক না বেসিক, তার মানে মাঝামাঝি, না অ্যাসিডিক না বেসিক।
যদি না অ্যাসিডিক না বেসিক হয় তাহলে কোনো রকমের কালার চেঞ্জ হয় না, কোনো রকমের কালার চেঞ্জ হয় না। তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি বলছে, ব্লু লিটমাস কাগজ যদি থাকে দাও তুমি, তাহলে ইট রিমেন্স ব্লু, কোনো চেঞ্জ হবে না, ব্লু লিটমাস কাগজ ব্লুই থাকবে। রেড লিটমাস কাগজ দাও তাহলে ইট রিমেন্স রেড। ফেনোলফথেলিন দাও, তাহলে ফেনোলফথেলিনের ক্ষেত্রে কি হয়, যদি কোনো দ্রবণ অ্যাসিডিক বা বেসিক কোনোটাই না হয় তাহলে নো চেঞ্জ ইন কালার, কোনো রকমের কালার চেঞ্জ হয় না, ঠিক আছে। আর মিথাইল অরেঞ্জের নিচেও রেখে রাখো নো চেঞ্জ ইন কালার, যা কালার ছিল তাই, কোনো কালারের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। লেমন জুসের ক্ষেত্রে কি, লেমন জুস আমরা জানি অ্যাসিডিক, ব্লু লিটমাস কাগজ যদি অ্যাসিডিক দ্রবণে টাচ করায় তাহলে ব্লুটা কি হয়ে যাবে, অ্যাসিড মানে রেড, ডেঞ্জার, এবার মনে রাখতে হবে অ্যাসিড মানে ডেঞ্জার, রেড, তাহলে রেড কালার নেবে, ব্লু হচ্ছে রেড হয়ে যাবে। কিন্তু রেড লিটমাস কাগজ যদি আবার অ্যাসিডে টাচ করে তাহলে কি কোনো চেঞ্জ হবে, রেড লিটমাস কাগজই অ্যাসিডে টাচ করছে তাহলে রেড রেডই থাকবে, তো ইট রিমেন্স রেড। আচ্ছা, ফেনোলফথেলিনের ক্ষেত্রে কি হয়, ফেনোলফথেলিন হয় কালারলেস, মানে বর্ণহীন, মানে একদম স্বচ্ছ কালার নিয়ে নেবে, মানে যেটাকে আমরা বলবো বর্ণহীন বা কালারলেস, তো আমরা ইংরেজি মিডিয়াম লিখবো কালারলেস। আর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কি কালার নেবে, রেড কালার নেবে, যদি আমাদের অ্যাসিডিক হয় মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কোন কালার নেবে, রেড কালার নেবে। ওকে, এই ছকটা হয়ে গেল, এবার আমরা চলে আসতেছি, if you know about any example of such type of neutralization reaction in your daily life around your house, share it among yourself. তো পন্ড ওয়াটারের কেসটা কিন্তু আগের দিন বলেছিলাম যে অ্যাসিড বৃষ্টি যেটা হয়, অ্যাসিড বৃষ্টির ফলে কি হচ্ছে, পন্ড ওয়াটারটা কি হয়, তোমার অ্যাসিডিক হয়ে যায়। তো অ্যাসিডিক থেকে তুমি কি করে তুমি ওটাকে নিউট্রালাইজ করবা, অ্যাসিডিক নেচারটাকে কমিয়ে আনতে হবে, তো তার জন্য তোমাকে কি অ্যাড করতে হবে, অ্যাসিডিক নেচারে আসলে তোমার হচ্ছে মাছেরা থাকতে পারে না, তো আমাকে কি করতে হবে, পন্ডের যে অ্যাসিডিক নেচারটা সেটা কমাতে হবে, তাহলে ওখানে কি অ্যাড করতে হবে, বেস অ্যাড করতে হবে। বেস হিসাবে যা ইচ্ছা অ্যাড করতে পারো, স্ল্যাগ লাইম ইউজ করতে পারো, স্ল্যাগ লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কুইক লাইম ইউজ করতে পারো, কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, সয়েলে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করতে পারো। ওয়াই ইজ মিক্সড, টু নিউট্রালাইজ, লিখে রাখো টু নিউট্রালাইজ, NEUTRALIZ, দুটো ক্ষেত্রে কি হয়, সয়েলে কি হচ্ছে, সয়েল যদি তোমার অ্যাসিডিক হয়, যেমন আগের দিন পড়েছিলাম, হ্যাঁ আগের দিন পড়েছিলাম তেঁতুল গাছের নিচে কেন গাছ জন্মায় না, কারণ তেঁতুল গাছের পাতাটা অ্যাসিডিক হয়, তো ওই জন্য কি হচ্ছে জমিটা অ্যাসিডিক হয়ে যায়, ফলে নতুন গাছ জন্মাতে পারে না অ্যাসিডিকের ক্ষেত্রে, তো তোমাকে কি হতে হবে, ওই জমিতে কি দিতে হবে, কোনো ক্ষারীয় বা বেসিক কোনো সলিউশন দিতে হবে, সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ঠিক আছে, যে কোনো ক্ষারীয় সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড হতে পারে, ঠিক আছে। তো এইগুলো আমরা দিতে পারি, যে কোনো একটা ক্ষার দিতে হবে বা বেস দিতে হবে, ওকে, বেস কিছু একটা দিতে হবে, ওকে। ডিফারেন্ট গ্যাসিয়াস পলিউটেন্টস লাইক, এখানে খুব বলে ইম্পর্টেন্ট কথা এখানে আছে, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে বলছে। ডিফারেন্ট গ্যাসিয়াস পলিউটেন্টস লাইক কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গেট মিক্সড উইথ ওয়াটার, গেট মিক্সড উইথ এয়ার, এয়ারের সাথে মিক্স থাকে। এবার সালফার ডাইঅক্সাইড থেকে হয় সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে হয় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এগুলা অ্যাসিড তো বাতাসে থাকে, এগুলা গ্যাস বাতাসে থাকে, গ্যাসগুলো জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, ওই অ্যাসিডগুলো কি করে, বৃষ্টির জলের সাথে এসে নিচে এসে পড়ছে, তাহলে এই অ্যাসিড বৃষ্টি যেটা সেটা আমাদের পুকুরে পড়ছে, সেটা আমাদের মাটিতে পড়ছে, তাহলে মাটিটা কী হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হচ্ছে, পুকুরটা কী হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হচ্ছে। সাধারণত শহরাঞ্চলে কিন্তু অ্যাসিড বৃষ্টি খুব বেশি দেখা যায়, কারণ ওখানে কি হচ্ছে, ফ্যাক্টরির সংখ্যা বেশি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি, ফলে অ্যাসিড বৃষ্টিটা হয়, অ্যাসিড রেইন যেটা বলে, অ্যাসিড রেইন, ঠিক আছে। ওকে, টেস্ট দ্য রেইন ওয়াটার অ্যান্ড ফাইন্ড আউট ওয়েদার ইট ইজ অ্যাসিডিক অর বেসিক প্রপার্টি। তাহলে আমাদের কী হতে হবে, রেইন ওয়াটার একটা পাত্রে নেব, এবার আমাদের কাছে লিটমাস কাগজ আছে, আইদার ব্লু লিটমাস কাগজ, রেড লিটমাস কাগজ, আমরা যদি ব্লু লিটমাস কাগজ টাচ করি রেইন ওয়াটার, যদি ওটা ব্লুই থাকে তাহলে বুঝবো যে এটা আইদার বেসিক হয় না সাধারণত, এটা হচ্ছে নিউট্রালাইজ, ঠিক আছে, নিউট্রাল, না অ্যাসিডিক না বেসিক। আর যদি ব্লু লিটমাস কাগজ টাচ করার ফলে রেইন ওয়াটারটা হচ্ছে রেড হয়ে যায়, তাহলে কি বুঝবো ওটা রেড হয়ে গেছে, তাহলে অ্যাসিডিক। ক্লিয়ার সবার, এটা মাথায় রাখবা। আচ্ছা, প্রিলিমিনারি আইডিয়া অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যান্ড বেসেস ইন সলিউশন। ওকে, so কি বলছে, we have seen how acidity or basicity of a solution can be identified by using an indicator. ওকে, ইন্ডিকেটার আমাকে ইউজ করতে হবে, সব কিছু তো টেস্ট দিয়ে বোঝা যায় না, তাহলে আমাদের ইন্ডিকেটার ইউজ করতে হবে। বাট আর অল অ্যাসিড সিমিলার, সবগুলো অ্যাসিডই কি সিমিলার,
মানে কিছু কিছু তীব্র অ্যাসিড আছে বেশি এফেক্টিভ, মানে মানে বেশি তীব্র, যে পুড়ে ঠুরে যাবে খুব তীব্র। আর কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো আমরা খাই, যেমন লেবু তো খাই, কিন্তু আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিড, এটা কি খেতে পারবো? ওটা তো তীব্র অ্যাসিড। লেবু যেটা, লেবুর মধ্যে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তো ওটা কি তীব্র? তীব্র না, আমরা খেতে পারি, ঠিক আছে। তো অ্যাসিডিক, স্বাদে অম্ল, ঠিক আছে, সাওয়ার খেতে। এবার ঘটনা হচ্ছে যে কোনটা তীব্র বেশি, কোনটা কম তীব্র, এগুলা হিসাব করার জন্য আমরা কি করবো? এবার আমরা পিএইচ স্কেল ইনভেন্ট করছি, পিএইচ স্কেল। তো আমরা চলে আসতেছি কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র, সেটার জন্য পিএইচ স্কেল। লেট আস ট্রাই টু রিয়েলাইজ which respect they are different. Okay, write the names of 3 acids organic origin. আচ্ছা, অর্গানিক যেগুলো অ্যাসিড সেগুলো কয়েকটা ধরো, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, ম্যালিক অ্যাসিড হতে পারে, অক্সালিক অ্যাসিড হতে পারে। আচ্ছা, একটা লিখে রাখতে পারো, পিঁপড়ের মধ্যে যে অ্যাসিডটা থাকে না, ওটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, FORMIC, এটা তো পরীক্ষায় দেয়। ফর্মিক অ্যাসিড হচ্ছে পিঁপড়ের হুলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, আচ্ছা, দিস অ্যাসিডস আর কাম ফ্রম দ্য অর্গ্যানিক সোর্স, সো হোয়াট আর দে নোন অ্যাজ? দে আর অর্গ্যানিক অ্যাসিড। ওকে, এগুলো হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড, জীবদেহ থেকে এগুলা পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, দেয়ার আর সাম অ্যাসিডস দ্য সোর্স অফ হুইচ আর নট অর্গ্যানিক, দেন হোয়াট টাইপ অফ অ্যাসিড আর দোজ? এগুলাকে বলা হয় ইনঅর্গ্যানিক অ্যাসিড। IN অর্গ্যানিক অ্যাসিড, সামনে একটা IN বসায় দাও, IN অর্গ্যানিক অ্যাসিড, ঠিক আছে। ORGANIC অ্যাসিড, ঠিক আছে, ইনঅর্গ্যানিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের জীবদেহের সিস্টেম, এটা প্রকৃতিতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এবার দেখো সালফিউরিক অ্যাসিড বানানটা বলে দিচ্ছি, SULPHURIC, সালফিউরিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড HYDROCHLORIC, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, what happens when the hydrochloric acid having molecular formula HCl is added to the water? The acid gets ionized in aqueous solution. এবার আমরা কিন্তু অ্যাসিডের একটা ডেফিনেশন দেব, এটা একটু আলাদা টাইপের ডেফিনেশন। আগের দিন যে ডেফিনেশন পড়ছিলাম তার থেকে আলাদা, এটাকে বলে আরহেনিয়াসের ডেফিনেশন, এবং আমরা এই ডেফিনেশনটাই মুখস্থ রাখার চেষ্টা করবো। আমি আগের দিন একটা ডেফিনেশন দিয়েছিলাম, ওটার সাথে এই ডেফিনেশন থেকে একটা লাইন তোমরা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। যে অ্যাসিডিক যারা নেচার হয় তারা H+ আয়ন বা হাইড্রক্সোনিয়াম আয়ন দেয়, ঠিক আছে। তো এটা আসতেছে আমি, তো এটা তোমরা ওই যেটা আমি লিখে দিয়েছি মোর সাথে একটা লাইনে অ্যাড করে। ওকে, তো ওটা আগের দিন যেহেতু পড়ানো ছিল না, আজকে এটা চলে আসছে, তো আজকে যেটা নতুন পাচ্ছ সেটা ওইটার সাথে অ্যাড করে দেবো, কারণ ওই লাইনটা না লিখলে কিন্তু হবে না যে H+ আয়ন দেয় এই ব্যাপারটা। ওকে, তো দ্য হাইড্রোজেন আয়ন জেনারেটেড ফ্রম দ্য ডিসোসিয়েশন অফ অ্যাসিড, মানে HCl H+ আর Cl- ভাঙছে, combine with water molecule to produce H3O+, which remains in the aqueous solution. It is known as the hydroxonium ion. দেখো H+ আয়নটা আসলে কি হচ্ছে, তুমি কি করছো, HCl-টা জলে দিচ্ছ, জলে দিলে H+ Cl- আয়নে ভাঙছে। এবার জলে দিচ্ছ, জলের যে H2O মলিকিউল তার সাথে H+ আবার যুক্ত হয়ে কি তৈরি করছে, H3O+। এটা নামটা মনে রাখবা, এটার নাম হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন, ঠিক আছে। দেন how shall we write the dissociation reaction of HCl in aqueous solution? তাহলে আমরা লিখবো এভাবে, HCl প্লাস H2O অ্যারো দিয়ে H3O প্লাস আর Cl মাইনাস, ঠিক আছে। এই করে আমরা লিখতে পারি ডাইরেক্ট, মানে দুটো রিয়াকশন আলাদা আলাদা করে না ভেঙে একবারে যদি আমরা লিখি, তাহলে দেখো উপর নিচে H+H+ কেটে যাচ্ছে, বেঁচে থাকতেছে HCl আর H2O সমীকরণের বাম দিকে, আর ডান দিকে থাকতেছে H3O প্লাস আর Cl মাইনাস। ক্লিয়ার? এটা একবার আমরা লিখি। So what are the ions generated from the dissociation of HCl aqueous solution? তাহলে কি কি আয়ন ডিসোসিয়েট হচ্ছে দেখো, H3O+ আর Cl-। ওকে, আলটিমেটলি আর কি অ্যাকোয়াস সলিউশন আমরা কোন কোন আয়ন পাচ্ছি, একটা H3O+ আয়ন, একটা Cl- আয়ন পাচ্ছি। Now the question, in which ion of hydrochloric acid or some other acid is responsible for acid property? Which ion of hydrochloric acid? আচ্ছা, বেসিক্যালি হাইড্রক্সোনিয়াম আয়ন যেটা, সেটা হচ্ছে জলের সাথে যুক্ত হয়ে তৈরি করছে, কিন্তু বেসিক্যালি অ্যাসিডিক প্রপার্টির জন্য কোন আয়নটা মেইনলি দায়ী?
আমরা কি দেখলাম, HClটা প্রথমে যখন ভাঙলো তখন কিন্তু H প্লাস আর Cl মাইনাস ভাঙছে। যত অ্যাসিড আছে প্রত্যেকটা অ্যাসিড কিন্তু মাথায় রাখবা H প্লাস আয়ন দেয়, যত অ্যাসিড আছে প্রত্যেকটা অ্যাসিড কিন্তু H প্লাস আয়ন দেয়। তো চলে আসতেছি আমাদের ছকে, দেখো ফর্মিক অ্যাসিড যেটা পিঁপড়ার হুলে থাকে HCOOH, HCOO মাইনাস প্লাস H প্লাস আয়ন দিচ্ছে, তাহলে অ্যাসিডিক। নাইট্রিক অ্যাসিড H প্লাস প্লাস NO3 মাইনাস নাইট্রিক অ্যাসিড হলো। সালফিউরিক অ্যাসিড 2H প্লাস এভাবে ভাঙবা, H2SO4 ভাঙছে এভাবে, দেয় 2H প্লাস আর SO4 2 মাইনাস। ওকে, 2H প্লাস আর SO4 2 মাইনাস, দেখতে পাচ্ছ H2SO4 2H প্লাস আর SO4 2 মাইনাস। ওকে, এইবার চলে আসছে অবজার্ভ দ্য ইকুয়েশন ফর দ্য ডিসোসিয়েশন রিয়াকশন অফ ডিফারেন্ট অ্যাসিড মলিকিউলস, ক্যান ইউ নেম দ্য পার্টিকুলার আয়ন হুইচ ইজ প্রডিউসড বাই দ্য ডিসোসিয়েশন অফ অল অ্যাসিড মলিকিউলস। আমরা লিখবো হচ্ছে H প্লাস আয়ন বা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, H প্লাস আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি H প্লাস আয়ন দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাসিডিক। সিমিলারলি আমরা বলতে পারি যে আসতেছে ওটা ক্ষারের ক্ষেত্রে কি আসতেছে বা অ্যালকালির ক্ষেত্রে কি আসতেছে আমরা আসতেছি। এবার বলছে যে সো ইট ইজ দ্য H প্লাস আয়ন হুইচ ইজ রেসপন্সিবল ফর দেয়ার অ্যাসিড প্রপার্টি। মনে রাখবা কোনো একটা অ্যাসিড তীব্র কখন হবে, যে বেশি পরিমাণ H প্লাস আয়ন দিবে দ্রবণে। কম তীব্র কোনটা হবে, যে দ্রবণে কম পরিমাণ H প্লাস আয়ন দেবে, ঠিক আছে। তাহলে H প্লাস আয়নের উপর ডিপেন্ড করতেছে যে কতটা তীব্র হবে, কোনটা কম তীব্র হবে। ওকে ওকে, চলো আমরা চলে আসি। সো ইট ইজ দ্য H প্লাস আয়ন হুইচ ইজ রেসপন্সিবল ফর দেয়ার অ্যাসিড প্রপার্টি। দ্য কম্পাউন্ডস হুইচ প্রডিউসেস হাইড্রোজেন আয়ন আন্ডারলাইন। এই লাইনটা আগের দিন যেটা নোটে দিয়েছিলাম ওখানে এই লাইনটা একটু অ্যাড করে দিও, তোমরা একটু এই লাইনটা অ্যাড করে দিও তোমাদের নোটে, যে দ্য কম্পাউন্ডস হুইচ প্রডিউস হাইড্রোজেন আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন আর নোন অ্যাজ অ্যাসিডস। অনেক কিছু লিখেছি, টেস্ট সাওয়ার আরও কিছু কিছু লিখেছি, এটাকেও অ্যাড করে দিও এই একটা লাইন, ঠিক আছে। H প্লাস আয়নও যারা দিবে দ্রবণে, যারা অ্যাকোয়াস সলিউশন মানে জলীয় দ্রবণে যারা H প্লাস আয়ন দেবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। ওকে, অ্যাজ অ্যাসিড প্রডিউসেস H প্লাস ইন অ্যাকোয়াস সলিউশন অ্যাকচুয়ালি H3O প্লাস, কারণ বারবার বলছে যে H প্লাস আয়নটা জলের সাথে বিক্রিয়া করে কি করছে, H3O প্লাস হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, ব্র্যাকেটে লেখা। লাইম অর সাম আদার কম্পাউন্ডস প্রডিউসেস হাইড্রক্সাইড আয়ন। তাহলে কি আয়ন তৈরি করতেছে, লাইমরা মানে ক্ষারীয়রা বা বেসিকরা, তো ওরা হাইড্রক্সাইড OH মাইনাস। এবার ঘটনা হলো হচ্ছে যে লাইমটা হলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকালি, এটা অ্যাকচুয়ালি অ্যালকালি। ওকে, দেখো অ্যালকালি আর বেসের মধ্যে বলেছি, বেসটা হচ্ছে সবাই বেসের মধ্যে আছে, অ্যালকালিরাও বেসের মধ্যে আছে, খালি যে সমস্ত বেসরা জলে দ্রবীভূত হতে পারে, ডিজলভ ইন ওয়াটার, তাদেরকে আমরা বলছি পার্টিকুলারলি অ্যালকালি, কিন্তু অ্যালকালিরা ওই বেসের মধ্যেই পড়ছে। তো যদি আমি বলি অ্যালকালি তাহলে ওটাও বেসি, ঠিক আছে, আমি যদি বলি অ্যালকালি তাহলে ওটাও বেসি, ঠিক আছে। এবার ঘটনা হলো হচ্ছে যে তো অ্যালকালি যেগুলা আছে সেগুলা কি হয়, অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে জলের সাথে মিশে মিশে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড যেমন জলের সাথে মিশে, ক্যালসিয়াম অক্সাইড কি বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি ওটাও বেস, ক্যালসিয়াম অক্সাইড বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওটাও বেস, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড যেহেতু জলে ডিজলভ হচ্ছে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে তৈরি হলো, জলের সাথে দ্রবীভূত হয়েই তো তৈরি হলো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালি। সাধারণত বেশিরভাগ হাইড্রোক্সাইডগুলোকে আমরা অ্যালকালি বলছি, অ্যালকালিটা তো এই বেসের মধ্যে অ্যালকালিটা আছে, তাহলে অ্যালকালিকেও আমরা কি বলবো, বেসই বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এরকম কনফিউজ হওয়ার কিছু নেই যে স্যার বেস অ্যালকালি বেস অ্যালকালি, এটা তো আসলে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বেশিরভাগ অ্যালকালিগুলো যেহেতু হাইড্রোক্সাইড আর বা হচ্ছে বেসগুলো যারা জলে দ্রবীভূত হয় তারা হাইড্রোক্সাইড আয়ন দেয়, তাই OH মাইনাস আয়ন যারা দিচ্ছে তাদেরকে আমরা বলছি অ্যালকালি। ওকে ওকে, তাই জন্য আমাদের কি বলছে, দ্য হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস বাই দোজ কম্পাউন্ডস ইন অ্যাকুয়াস সলিউশন কম্বাইন্ড উইথ হাইড্রোজেন আয়ন অ্যাসিড টু প্রডিউস ওয়াটার, দিস কম্পাউন্ডস আর নোন অ্যাজ অ্যালকালিজ। অ্যালকালিজের ক্ষেত্রে তুমি এই লাইনটা অ্যাড করতে পারো, কারণ অ্যালকালিজরা কি দিচ্ছে, OH মাইনাস আয়ন দিচ্ছে, যারা OH মাইনাস আয়ন দেবে অ্যালকালি, যারা H প্লাস আয়ন দেবে অ্যাসিড, ক্লিয়ার। এবার এই OH মাইনাস আয়নটা কি করছে, OH মাইনাস আয়ন কি করছে অ্যাকুয়াস সলিউশনে H প্লাস অফ অ্যাসিড, অ্যাসিডের মধ্যে যদি আমরা OH মাইনাস আয়ন দেই
মানে তোমার অ্যালকালি যদি অ্যাসিডের মধ্যে দেই, তাহলে এইচ প্লাস আয়ন আর ওএইচ মাইনাস আয়ন যুক্ত হয়ে কি হচ্ছে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস H2O তৈরি করছে। ওকে, তাহলে জল তৈরি করছে। দিস কম্পাউন্ডস আর নোন অ্যাজ অ্যালকালি। এই ডেফিনেশনটা কিন্তু তোমরা অ্যালকালির যে ডেফিনেশনটা আমি দিয়েছিলাম আগের দিন, ওর সাথে এটা অ্যাড করে দেবা, মানে অ্যান্ড করে ও যা লিখে দিয়েছেন তার সাথে অ্যান্ড করে এইটাও ডেফিনেশনটা অ্যাড করে দেবা, কারণ এটা না দিলে আবার তাহলে নাম্বার দিবে না, ঠিক আছে, এটাই মেইন আর। ওকে, তাহলে এটাকে অ্যাড করবো অবশ্যই সবাই, কিন্তু বলে দিলাম। নিউট্রালাইজেশন রিয়াকশন অফ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি প্রডিউসেস সল্ট অ্যান্ড ওয়াটার। তাহলে মনে রাখবা নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হয়, আমরা অ্যাসিডের সাথে বেস মেশাই বা বেসের সাথে অ্যাসিড মেশাই। বেসের এফেক্টটা কমানোর জন্য আমরা অ্যাসিড মেশাই, অ্যাসিডের এফেক্টটা কমানোর জন্য আমরা বেস মেশাই। তাহলে যখন অ্যাসিডের সাথে বেস যুক্ত হয় তখন কি হয়, সল্ট আর ওয়াটার। সো মাথায় রাখবা অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার। অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার, মাথায় রাখবো অ্যাসিড প্লাস বেস সবসময় হয় সল্ট আর ওয়াটার। আমরা সল্ট পরের দিন পড়বো, আজকে না। ওকে, সো হাইড্রোজেন আয়ন ফ্রম অ্যাসিড আর হাইড্রোক্সাইড আয়ন ফ্রম বেস, এই দুটো মিলে ওয়াটার হচ্ছে H2, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওয়াটার ডাজ নট শো এনি অ্যাসিডিক অর বেসিক প্রপার্টি। আন্ডারলাইন সবাই, ওয়াটার কিন্তু কোনো অ্যাসিডিক বা বেসিক প্রপার্টি কিন্তু দেয় না। ওয়াটারকে কিন্তু আমরা নিউট্রালাইজ প্রপার্টি সবসময় দেয়, ঠিক আছে। ও না অ্যাসিডিক হয় না বেসিক হয়। ওকে, সো কোনো ইন্ডিকেটারের কিন্তু কোনো রকমের কালারের কোনো চেঞ্জ হবে না। যা ইন্ডিকেটার দাও, তুমি যদি লাল ইন্ডিকেটার দাও তো লালই থাকবে, তুমি যদি নীল ইন্ডিকেটার দাও তাহলে নীলই থাকবে। এমন না যে লালকে নীল করবে নীলকে লাল করবে, ওরকম না। কিন্তু লাল থাকলে লালই থাকবে, নীল থাকলে নীলই থাকবে, কারণ ওটা নিউট্রালাইজ। ওর মধ্যে না অ্যাসিডিক প্রপার্টি আছে না বেসিক প্রপার্টি আছে। ওকে, সো অ্যাজ এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ওয়াটার মে বি সেইড টু বি নিউট্রাল ইন নেচার। মাথায় রাখো, আন্ডারলাইন, নিউট্রাল ইন নেচার দিতে পারে কিন্তু, শর্ট কোশ্চেন। ওকে, চলে আসো প্রপার্টিস অফ সলিডস। ইন জেনারেল টেস্ট অফ অ্যাসিড ইজ সাওয়ার, SOUR, fill in the blanks. In general taste of alkali is bitter, BITTER. Acid turns moist blue litmus to red. মানে অ্যাসিড কি করে, ব্লু লিটমাস কাউচকে রেড করে। ওর ময়েস্ট ফয়েস্ট মাথায় রাখতে হবে না, আন্ডারলাইন করো যেখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওখানে ব্লু লেখো। ব্লু লিটমাস থেকে রেড, ব্লুকে রেড করে। আচ্ছা, অ্যালকালি টার্নস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু, রেড থেকে ব্লু করে, কারণ কি, ওটা ক্ষারীয়। ক্ষারীয় আমি কি বলেছি, লালকে নীল করব। ওকে, ক্লিয়ার সবার। অ্যাসিড প্রডিউসেস H প্লাস আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন, অ্যাকচুয়ালি H3O প্লাস হবে। ওকে, আমরা H প্লাস করেই বলবো। আর অ্যালকালি প্রডিউসেস OH মাইনাস আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন। আমরা দেখলাম যে অ্যালকালিগুলো সাধারণত ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়, সোডিয়াম হাইড্রক্সাইড আর অ্যালকালি, কিন্তু ব্যতিক্রম আছে দুটো, মাথায় রাখবা ব্যতিক্রম, কিন্তু সত্য মিথ্যা দিতে পারে, মাথায় রাখবা। AlOH হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কিন্তু অ্যালকালি নয়, ওটা জলে দ্রবীভূত হতে পারে না। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হতে পারে না, তাই জন্য ওটা কিন্তু অ্যালকালি নয়, মাথায় রাখবা। আবার বলছি, এটা কিন্তু সত্য মিথ্যা ট্রু ফলসে দিতে পারে। আরেকটা মনে রাখবা, ফেরিক হাইড্রক্সাইড অ্যালকালি নয়। ওকে, এরা দুজন বেস কিন্তু অ্যালকালি নয়, কারণ এরা জলে দ্রবীভূত হতে পারে না, জলে ডিজলভ হয় না। ওকে, চলে আসতেছি এবার পিএইচ স্কেল। পিএইচ স্কেল হচ্ছে আমরা কি মেজার করি, যে কার কত বেশি কনসেন্ট্রেশন, ওকে, গাঢ়ত্ব কত বেশি, কত তীব্র। অ্যাসিড কি বেশি তীব্র, কত বেশি তীব্র, কোন অ্যাসিড বেশি তীব্র, ফর্মিক অ্যাসিড বেশি তীব্র, নাইট্রিক অ্যাসিড বেশি তীব্র, নাইট্রিক অ্যাসিড বেশি তীব্র না সালফিউরিক অ্যাসিড বেশি তীব্র, সালফিউরিক অ্যাসিড বেশি তীব্র না ল্যাকটিক অ্যাসিড বেশি তীব্র, কোনটা বেশি তীব্র, সেগুলো কিন্তু আমরা কিন্তু পিএইচ স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি। অন্যদিকে দেখো বেসিকের ক্ষেত্রে কি আছে, বেসিকের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনটা বেশি তীব্র ক্ষার, তীব্র বেসিক, ঠিক আছে, মানে কনসেন্ট্রেটেড বেসিক, কোনটা তুলনামূলক কম কনসেন্ট্রেটেড বেসিক, সেটা কিন্তু এটার পিএইচ স্কেলের মাধ্যমে, মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচকে পোটেনশিয়াল হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন করে বলা হয়ে থাকে। আমরা এভাবে পিএইচ স্কেল একটা ইনভেন্ট করেছি। এই স্কেলটা দেখো ছবি দিয়েছে 0 থেকে 40। ওকে, 0 থেকে 40 মাঝখানে 7 হচ্ছে নিউট্রালিটি। তাহলে আমরা বলেছি জল, ওয়াটারটা কি হচ্ছে নিউট্রাল ইন নেচার, তাহলে জলের কি হবে, পিএইচটা 7 হবে। মাথায় থাকে জলের পিএইচ কত হবে, 7 হবে। ওকে, এবার দেখো কি বলছে, strength of a solution of an acid or a base is measured by quantity called the pH scale. Underline, called pH scale, underline করো। A scale ranging from 0 to 14 is used for this purpose. Okay, what is the pH scale, তাহলে এখানে 0 থেকে আর একটু আগে ডেফিনেশনটা দিলাম, ওটাই আন্ডারলাইন করে রাখো, ওটাই বলে দেবো what is pH scale দিয়ে। At 25 degrees Celsius the pH is a
নিউট্রাল সলিউশন, ফর এক্সাম্পল ওয়াটার, আমরা ওয়াটার বলেছি নিউট্রাল সলিউশন। ওকে, তারপর আমরা বলছি যে এ সলিউশন হ্যাভিং এ পিএইচ লেস দ্যান 7 ইজ অ্যাসিডিক ইন নেচার। যদি 7-এর থেকে যদি কম থাকে তাহলে অ্যাসিডিক ইন নেচার থাকে। এ সলিউশন হ্যাভিং এ পিএইচ গ্রেটার দ্যান 7 ইজ বেসিক ইন অ্যালকালাইন। ঠিক আছে, মাথায় রাখবা যে যত 7 থেকে কমতে কমতে 1 2 3 মানে 1 বেশি তীব্র হবে। যদি 5 যদি তোমাকে বলে যে ধরো কারোর পিএইচ কোনো অ্যাসিড আছে, এক্স একটা অ্যাসিড যার পিএইচ স্কেলে মান দেখাচ্ছে 5, আর ওয়াই একটা অ্যাসিড যার পিএইচ স্কেলের মান দেখাচ্ছে 1, তাহলে মাথায় রাখবা 1টা বেশি অ্যাসিডিক, 1টা বেশি অ্যাসিডিক। আবার যদি হয় যে ক্ষারের ক্ষেত্রে কি 7 থেকে 7-এর পর থেকে শুরু হচ্ছে, বেসের ক্ষেত্রে 7-এর পর থেকে শুরু হচ্ছে। যদি থাকে 8, ধরো এক্স একটা বেস যার পিএইচ স্কেলের মান দেখাচ্ছে 8, আর ওয়াই একটা বেস যার পিএইচ স্কেলের মান দেখাচ্ছে 12, তাহলে কোনটা বেশি কনসেন্ট্রেটেড হবে? তাহলে মনে রাখবা যেটা 12 সেটা বেশি কনসেন্ট্রেটেড হবে, মানে ওই দিকে বেশি গেলে কনসেন্ট্রেটেড হবে, আর অ্যাসিডের ক্ষেত্রে এই দিকে বেশি গেলে বেশি কনসেন্ট্রেট হবে। ক্লিয়ার? যদি এভাবে কোশ্চেন কিন্তু দেয়। ওকে, চলে আসছে পয়েন্ট টু বি নোটেড এ স্পেশালি প্রিপেয়ার্ড পেপার কল দ্য পিএইচ পেপার। এবার আন্ডারলাইন রাখো পিএইচ পেপার কি। স্পেশাল প্রিপেয়ার পেপার কল দ্য পিএইচ। আমরা লিটমাস পেপার পড়েছি, এবার আমরা নতুন একটা পেপার পড়বো পিএইচ পেপার। ক্যান বি পারচেজ ফর কেমিস্ট শপ, এ মিক্সচার অফ সেভারাল ইন্ডিকেটর ইজ ইউজড মেক দ্য পিএইচ পেপার। অনেকগুলো ইন্ডিকেটরের মিশ্রণ পিএইচ পেপার, অনেকগুলো ইন্ডিকেটরের মিশ্রণ। ওকে, তো বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সেভারাল ইন্ডিকেটর দ্য পিএইচ পেপার টেক্স আপ ডিফারেন্ট কালার্স অ্যাট ডিফারেন্ট পিএইচ লেভেল। ডিফারেন্ট পিএইচ লেভেল মানে ধরো যখন পিএইচ লেভেল যখন যদি কোনো একটা দ্রবণে 3 হয় তাহলে ওর এক কালার নিবে, যদি 7 হয় এক কালার নিবে, যদি 9 হয় আরেক কালার নিবে, মানে প্রত্যেকটা 1 2 3 4 বিভিন্ন ধরনের কালার নেবে, অনেকগুলা। এটাকে বলা হচ্ছে পিএইচ পেপার। ওকে, আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, দ্য পিএইচ অফ এ সলিউশন ক্যান বি মেজার্ড মোর অ্যাকুরেটলি বাই আদার মিনস দ্যাট ইউ উইল লার্ন লেটার। ঠিক আছে, এগুলা আমরা পিএইচ নিয়ে আমরা অনেক পরে পড়বো, ক্লাস 11-12-এ আছে, এখন আমরা বেশি আর ডিটেলসে যাচ্ছি না। এখানে চলে আসতেছে যে লেস দ্যান 7 কোনটা, লেস দ্যান গ্রেটার দ্যান 7 এটা নিয়ে আলোচনা করছি। তখন প্রথমে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ ভিনিগার, আমরা ভিনিগার বলছি অ্যাসিডিক, তাহলে কি হবে? এটা লেস দ্যান 7, আর হচ্ছে নেচার অফ সলিউশন কি হবে? অ্যাসিডিক। সোপ সলিউশন গ্রেটার দ্যান 7 কারণ এটা বেসিক, আর নেচার অফ সলিউশন হচ্ছে বেসিক। অ্যাকোয়াস সলিউশন অফ কমন সল্ট, কমন সল্ট মাথায় রাখবা, সল্ট কিন্তু হচ্ছে নিউট্রাল, মাথায় রাখবা সল্ট আর ওয়াটার এটা হচ্ছে নিউট্রাল। কি কি? সল্ট আর ওয়াটার, যেখানে সল্ট দেখবা সেটাই বলবা হচ্ছে 7। ওকে, ওয়াটার দেখলে 7, সল্ট দেখলে 7, কিন্তু অ্যাসিডিক হলে 7-এর কম, আর হলো হচ্ছে বেসিক হলে 7-এর থেকে বেশি। ওকে, তো এটা হলো ইকুয়াল টু 7 সল্ট যেহেতু, তাই এটা নিউট্রাল, সল্ট নিউট্রাল। অ্যাকোয়াস সলিউশন অফ বেকিং সোডা, এটা তো সোডা বলাই যাচ্ছে, তাহলে গ্রেটার দ্যান 7 হবে বেসিক, লেমন জুস হচ্ছে লেস দ্যান 7 আর অ্যাসিডিক। ওকে, এবার আমরা এখানে একটা ছক দিয়ে, এখানে একটা গল্প দিয়েছে, তো এটা একটু পড়ে রাখতে পারো, এখানে একটু বলে দিচ্ছে, এটা তোমাদের বাড়িতে লোকালিটিতে তুমি এই পিএইচ পেপারটা কীভাবে ইউজ করতে পারো, আর ওখানে বিভিন্ন কালারগুলো ইন্ডিকেট করতেছে, সেই অনুযায়ী তোমরা বলতে পারো যে কোনটা বেশি কনসেন্ট্রেটেড অ্যাসিড, কোনটা কম কনসেন্ট্রেটেড অ্যাসিড, কোনটা বেশি কনসেন্ট্রেটেড বেস, কোনটা কম কনসেন্ট্রেটেড বেস, এগুলো তুমি এই কালার দেখে ইন্ডিকেট করতে। দেখো 1 2 3 4 করে কালার। ধরো তুমি হচ্ছে হলুদ কালার পেয়েছো, ধরো তুমি কোনো একটা অ্যাসিড নিলা, এবার ওখানে পিএইচ পেপার টাচ করলা, ওখানে দেখা গেলো 6 কালার দেখালো, তাহলে কি বুঝতে পারবা? মানে সরি 6 কালার দেখাবে না, তোমাকে হলুদ কালার দেখাবে। এবারে এখানে তুমি দেখবে আচ্ছা কোনটা হলুদ কালার, আচ্ছা 6 থেকে বুঝতে পারবো ওটা হচ্ছে অ্যাসিডিক। সেই সঙ্গে বুঝতে পারবো এটা তীব্র না মৃদু, এটা হচ্ছে মৃদু, কনসেন্ট্রেশনটা কম, কারণ 7-এর কাছাকাছি। ওকে, এবার দেখো অ্যাসিড বেস, এবার চলে আসছে, এটা একটু পড়ে রেখো, এখানে সাধারণত কোশ্চেন টাইপের বা তোমার আশেপাশের ঘটনাগুলো নিয়েই আলোচনা করছি। এবার আমি চলে আসতে তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু বড়ই আছে, অনেকটাই আছে। সো অ্যাসিড বেস ব্যালেন্স ইন হিউম্যান বডি, আমাদের হিউম্যান বডিতে কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্সটা খুব জরুরি। ঠিক আছে, কোনো অ্যাসিডের পরিমাণটা কী হয়, তোমাদের চোয়ার ঢেকুর ওঠে, ঢেকুর ওঠে না অ্যাসিডিক, গলা মুখ জ্বালা করে, পেট জ্বালা করে অ্যাসিডিক। ঠিক আছে, আবার বেস বেশি হয়ে গেলে ওটা তো সমস্যা। তো দুই দিক থেকে সমস্যা, তো আমাদের অ্যাসিড বেসের ভারসাম্যটা কিন্তু শরীরে বজায় রাখা দরকার। ওকে, অ্যাসিডটাই মেইনলি বেশি ক্ষতিটা করে। ওকে, মাথায় রাখো। ওকে, দেখো এবার কি বলছে, দেখো ইউ হ্যাভ অলরেডি
আচ্ছা, you have already heard about acids. Now see whether you can identify acid or acid containing substances from the following list. Mark. আচ্ছা, আমাদের বলছে যে অ্যাসিড কন্টেনিং সাবস্টেন্স, দেখো মিউরিয়াটিক অ্যাসিড তো অ্যাসিড হবে, মার্ক করে দাও। আচ্ছা, লেমন জুসও হবে অ্যাসিড, মার্ক করে দাও। ড্রিঙ্কিং ওয়াটার অ্যাসিড হবে না। কার্ড, হ্যাঁ অ্যাসিড হবে। লস্যি, হ্যাঁ অ্যাসিড হবে। ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড হবে। ফুচকা ওয়াটার, হ্যাঁ অ্যাসিড হবে। ওয়াটার ফ্রম কার ব্যাটারি, হ্যাঁ অ্যাসিড হবে। ওয়াটার ফ্রম কার ব্যাটারিতে তোমাদের হচ্ছে অ্যাসিড থাকে, অ্যাকচুয়ালি ওখানে সালফিউরিক অ্যাসিড থাকে, খালি সাবান বাদ দিয়ে বাকি সবই অ্যাসিডিক হয়ে হবে। এবার হচ্ছে আমরা কি করব, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দেম অ্যাজ অ্যাসিডিক, হাউ কুড ইউ আইডেন্টিফাই অ্যান অ্যাসিডিক সলিউশন। দেখো অ্যাসিডিক সলিউশনকে আমরা কি করে আইডেন্টিফাই করতে হয়, থ্রু টেস্ট হতে পারে, থ্রু ইন্ডিকেটর হতে পারে। তো ওখানে ডট ডট করা আছে, আমরা ওখানে লিখি থ্রু ইন্ডিকেটর, ঠিক আছে, কারণ ইন্ডিকেটর আমরা শিখেছি, আমাদের কালার চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো অ্যাসিড কি বেস, তাহলে থ্রু আমরা ইন্ডিকেটর বলছি। ডু দে হ্যাভ এনি রিজেম্বলস, এই যে অ্যাসিড এতগুলো আছে তাদের মধ্যে কি মানে রিজেম্বলস মানে কি 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 মিল আছে, আমরা বলতে পারি সব অ্যাসিড সাওয়ার, তাহলে টেস্ট সাওয়ার লেখো SOUR, আর এরা সবাই অ্যাসিড, তাহলে কি দিবে, গিভস H+ আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন, তাহলে এরা সবাই অ্যাকোয়াস সলিউশনে কী হবে, H+ আয়ন দিবে, বা তুমি H3O+ করে লিখতে পারো, গিভস H3O+ আয়ন ইন অ্যাকোয়াস সলিউশন, বা H+ আয়নও লিখতে পারো, মানে জেনারেলি H+ আয়নও বেশি লেখা হয়ে থাকে, কোনো অসুবিধা নেই, H+ আয়ন লিখলো। আচ্ছা, রিমেম্বার দ্যাট অল অ্যাসিড শুড নট বি টেস্টেড, মাথায় রাখবা যে অ্যাসিডগুলো টেস্ট করা তো যাবে না, কারণ তুমি এখন সালফিউরিক অ্যাসিড টেস্ট হলে তো তুমি মারা যাবে, সত্যি কথা এটা। তো অ্যাসিড টেস্টের মাধ্যমে কখনো বিচার করা উচিত না, আমরা থ্রু ইন্ডিকেটরে আমরা বিচার, ওকে। রিমেম্বার দ্যাট অল অ্যাসিড শুড নট বি টেস্টেড, অ্যাসিড শুড নট কাম ইনটু কন্ট্যাক্ট with any parts of the body or clothes. Acid creates painful burns on skin. Acid also creates pores in clothes, ঠিক আছে, মানে কাপড়ে ফুটাও করে দিতে পারে অ্যাসিড যদি পড়ে, তাহলে ফুটা যায়, দেখবা কেমিস্ট্রি ল্যাবে যখন তোমরা 11-12 করবে তখন, বা দাদাদের যদি দেখো, তাহলে অ্যাপ্রনে দেখবে এরকম ফুটা ফুটা, আমাদেরও অ্যাপ্রন ফুটা হয়ে যেত, সাধারণত অ্যাসিড পড়লে আর কি এই ধরনের ঘটনা ঘটে। ওকে, দেন ইজ দেয়ার এনি ওয়ে আদার ওয়ে টু আইডেন্টিফাই অ্যান অ্যাসিডিক সলিউশন, লেটস সি। You need 2 or 3 red or blue litmus paper and material which are to be identified as acidic. সো লেমন জুস, কার্ড, ফুচকা ওয়াটার, ডট ডট। আমি এখানে ছকটা আছে, ছকটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, নেচার অফ, নেম অফ দ্য মেটেরিয়াল, আমি কয়েকটা নাম এখানে লিখে নিয়েছি, তোমরা ওখানে লিখে নিতে পারো। নেম অফ দ্য মেটেরিয়াল লেখা হচ্ছে 1 নম্বরে লেমন জুস, হোয়াট হ্যাপেন্স টু দ্য কালার অফ ব্লু লিটমাস, লেমন জুস অ্যাসিডিক, ব্লু লিটমাস যদি টাচ করি তাহলে অ্যাসিড কী হয়, ব্লু লিটমাসকে রেড করে, কিন্তু যদি আমি রেড লিটমাস টাচ করাই তাহলে কি কোনো চেঞ্জ হবে, রেড লিটমাস রেডই থাকবে। তারপর এটা লাগো ভিনিগার, ভিনিগার কী করবে, ব্লু লিটমাসকে কী করবে, রেড করবে। আর হোয়াট হ্যাপেন্স টু দ্য কালার টু অফ দ্য রেড লিটমাস, ওটা কী হচ্ছে, রিমেইন্স রেড, ওটা রেডই থাকবে, রেডকে যদি আমি অ্যাসিডে টাচ করি তাহলে রেডই থাকবে। তারপর কার্ডের ক্ষেত্রে হবে কী হবে, ব্লু থেকে রেড হবে, আর ওখান থেকে পরেরটাতে লাগবে রিমেইন রেড, এটা রেডই থাকবে। আর মিউরিয়েটিক অ্যাসিড তো ব্লু থেকে রেড হবে, আর হচ্ছে এটা রিমেইন্স রেড। কয়েকটা আমি 4টা দিয়েছি, তুমি অন্য কোনো অ্যাসিডও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই অ্যাসিডের ক্ষেত্রে। হাউ ক্যান উই আইডেন্টিফাই এ সলিউশন অ্যাজ অ্যান অ্যাসিডিক ওয়ান, আমরা বলেছি অ্যাসিডকে আমরা টেস্টের মাধ্যমে করবো না, তাহলে আমরা মরে যেতে পারি। আমরা কী করছি, আমরা ওই জন্য লিটমাস কাগজ টেস্ট করতেছি, লিটমাস কাগজ টেস্ট করতেছি। তার আমরা কী দেখলাম যে অ্যাসিডিক ক্ষেত্রে টার্ন ব্লু লিটমাস ইন্টু রেড, মানে ব্লু লিটমাসটা রেড কালারে টার্ন করে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কালার আর কি, সোজা কথা, ওকে। এটাকে এই প্রপার্টিটা রিমেম্বার করে রাখতে হচ্ছে, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসে, তো এটা খুব ইজি, এখানে মাথায় রাখবা। ইউ নো দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট অ্যালকালি অলসো, নাও ট্রাই টু আইডেন্টিফাই সাম অ্যালকালাইন সাবস্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট। কী কী বলছে দেখো, প্রথমে বলছে লেমন জুস, সোপ সলিউশন অবশ্যই অ্যালকালাইন, ওকে। তারপর ড্রিঙ্কিং ওয়াটার তো না, লাইম ওয়াটার ইয়েস, রাইট মারো উপরে, বেকিং সোডা উপরে রাইট মারো। আচ্ছা, লস্যি না অ্যাসিডিক, ফুচকা ওয়াটার অ্যাসিডিক, ঠিক আছে, তাই এই হলো 3টা জিনিস, রাইট মারলা। এবার হচ্ছে থ্রু, আমরা কি করে আইডেন্টিফাই করবো, থ্রু ইন্ডিকেটর, আমরা কিন্তু কোনো কিছু খাবো না, থ্রু ইন্ডিকেটর আইডেন্টিফাই করবো। ডু দে হ্যাভ রিজেম্বলস, ইয়েস, টেস্টস বিটার, আমরা আগে বলেছি এটা বিটার খেতে, অ্যান্ড গিভস OH- ইন অ্যাকোয়াস সলিউশন, এটা OH- দেয়, অ্যালকালিগুলো আমরা কি পড়েছি, OH- দেয়, আর অ্যাসিডগুলো কি পড়েছি, H+ দেয়, ওকে, ক্লিয়ার। ওকে, তো চলে আসতেছি নেক্সট পয়েন্টে, লাইক অ্যাসিড বেস should not be tested, okay, should not be tested.
They should not be brought into contact with clothes or skin. Bases are harmful to eyes. So eyes এর পক্ষে harmful. ঠিক আছে? To identify them, you need red and blue litmus. আমাদের red অথবা blue litmus লাগবে আইডেন্টিফাই করার জন্য। আমরা তাহলে সোজা ছকে চলে আসতেছি। আমরা কি পড়েছিলাম যে বেসের ক্ষেত্রে কি হচ্ছে, বেসের ক্ষেত্রে যদি বেসের মধ্যে ব্লু লিটমাস কাগজ লাগাচ্ছি, ব্লুই থাকবে। কিন্তু তুমি যদি রেড লিটমাস কাগজ যদি তুমি অ্যালকালি সলিউশন বা বেসের মধ্যে যদি টাচ করাও, তাহলে কি হবে, রেড কালারটা কি হবে, ব্লু, রেড কালারটা ব্লু। কিন্তু ব্লুকে যদি টাচ করো তাহলে ব্লুই থাকবে, ব্লুকে অ্যালকালিতে টাচ করলে ব্লুই থাকবে, কিন্তু রেডকে যদি অ্যালকালিতে টাচ করো তাহলে কি হবে, রেডটা ব্লুতে কনভার্ট হবে। আচ্ছা, আমরা চলে আসতেছি, আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। প্রথমে দেখো, সোপ সলিউশন রিমেইনস ব্লু, কালার ইন ব্লু লিটমাস, কালার অফ ব্লু লিটমাসের ক্ষেত্রে কি বলবা, রিমেইনস ব্লু। আর কালার অফ রেড লিটমাস কি হয়ে যাবে, কালার ব্লু হয়ে যাবে, ওখানে লাগো ব্লু। তারপর লাইম ওয়াটার রিমেইনস ব্লু, বেকিং সোডা রিমেইন ব্লু, স্ল্যাকড লাইম রিমেইন ব্লু। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা অ্যান্টাসিড হিসেবে ইউজ করে, শুনে রাখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, এটা মিল্ক অফ ম্যাগনেসিয়া হিসেবে ইউজ করে। দেখা কোশ্চেন কিন্তু, রিমেইন ব্লু। আর রেড লিটমাস কাগজ টার্ন ইনটু ব্লু। আচ্ছা, ডাইজিন আমরা ইউজ করি অ্যান্টাসিড হিসাবে, এটাও ক্ষারীয়, সো রিমেইন ব্লু আর টার্ন ইনটু ব্লু। আর ডিটারজেন্টের ক্ষেত্রে রিমেইন ব্লু, টার্ন ইনটু ব্লু। তার মানে আমাদের রেড লিটমাস কাগজ ব্লুতে কনভার্ট হচ্ছে, ব্লু তো ব্লুই থাকবে, তো রিমেইন ব্লু। ওকে, চলো তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসছি, টার্ন রেড লিটমাস কাগজ ইনটু ব্লু, টার্ন রেড লিটমাস পেপার ইনটু ব্লু। ওকে, এবার রিমেম্বার দ্যাট বলছে, ইফ অ্যান অ্যাসিড অর বেস কামস ইন কন্ট্যাক্ট, এখানে আন্ডারলাইন এটা একটু পড়ে রাখো, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, if an acid or base comes in contact with any part of a body, especially if acid or base spurs into eye or nose, wash it thoroughly and repeatedly with plenty of clean water. তোমার চোখে বা হাতে যদি পড়ে তাহলে কিন্তু জল দিয়ে ওটাকে পরিষ্কার করতে হবে। ডু নট রাব অর ইউজ সোপ, মানে খুব জোরে যদি কিন্তু এবার অ্যাসিড পড়লা তারপর এরকম করে ঘষতেছো, তাহলে কিন্তু মুশকিল। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি হালকা জল দিয়ে যদি আলতো করে কিন্তু বের করতে হবে। ওকে, আফটার ওয়াশিং কভার দ্য অ্যাফেক্টেড এরিয়া লুজলি উইথ এ ক্লিন ক্লথ অর কটন অ্যান্ড কুইকলি কনসাল্ট একটা পরিষ্কার কাপড় দিয়ে যাটা ঢেকে নিতে হবে, আর তাড়াতাড়ি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ইফ সামওয়ান কনজিউম অ্যাসিড, মানে খেয়ে নেওয়া, অ্যাসিড যদি খেয়ে নেয়, অর বেস যদি খেয়ে নেয়, হি অর শি শুড বি ব্রট টু দ্য হসপিটাল উইথাউট এনি ডিলে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ডু নট গো নিয়ার দ্য ওয়াল ডিউরিং হোয়াইট ওয়াশ, তার মানে যেখানে হচ্ছে চুনকাম করা হয় না, দেওয়ালে চুনকাম, তো সেখানে কাছাকাছি কখনো যাবে না। অ্যালার্ট এভরিবডি অ্যাবাউট দ্য সিভিয়ার ড্যামেজ অফ আই দ্যাট ইজ কজড হোয়েন বেস ইজ ড্রপ ইনটু আই। তো আমাদের আইসে যদি বেস পড়ে তাহলে কিন্তু আমাদের চোখ খারাপ হয়ে যেতে পারে। ওকে, সো আমাদের মনে রাখতে হবে যে খুব কনসেন্ট্রেটেড বেস হলেও ঝামেলা, কনসেন্ট্রেটেড অ্যাসিড হলেও ঝামেলা। ঠিক আছে, ওই জন্য আমাদের কিন্তু ল্যাবে কিন্তু কনসেন্ট্রেটেড কিছু ইউজ করা হয় না, ডাইলিউট ইউজ করা হয়, কনসেন্ট্রেটেড ইউজ করা হয়। ওকে, চলে আসতেছে আমাদের পেজ, নেক্সট পেজে। নাও ট্রাই টু আইডেন্টিফাই সাম মেটেরিয়ালস ইয়োরসেলফ। ওকে, চলো, লেমন শরবত, কালার অফ ব্লু লিটমাস থেকে কি হয়ে যাবে, লেমন মানে অ্যাসিডিক, তাহলে রেড হয়ে যাবে, রেড লেখো। আর কালার অফ রেড লিটমাস যদি এখন অ্যাসিডের রাখো তো রেডই থাকবে। তাহলে আমি পরপর বলছি, ড্রিঙ্কিং ওয়াটার ব্লু, তারপরে হচ্ছে রেড, বিটেল লিপ উইথ মশালা ব্লু, রেড লিটমাসটাকে টার্ন করবে ব্লুতে। ওকে, ব্লু, দুটোই ব্লু। স্লাইস র পটেটো ব্লু, স্লাইস র টমেটো রেড। ওকে, ক্লিয়ার? এখানে এটা একই জিনিস, বারবার আর বলছি না, ওখান থেকে তুমি বুঝে নিও। আচ্ছা, লেমন শরবতটা হচ্ছে অ্যাসিডিক, আর স্লাইস র টমেটোটা অ্যাসিডিক। আর বিটেল লিপ উইথ মশালা মানে পান আর উইথ মশলা, ঠিক আছে, পানের মধ্যে তোমরা জানো দেওয়া থাকে খার, ঠিক আছে, চুন, সোডা লাইম দেওয়া থাকে। আর যেগুলো হচ্ছে রাইট ডাউন হুইচ অ্যাবাভ স্যাম্পল হুইচ ডু নট শো এনি চেঞ্জ ইন কালার, কারা শো করলো না, তারা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আর স্লাইস র পটেটো, এটা কিন্তু চেঞ্জিং কালার শো করলো না। সেখানে রেড লিটমাস পেপার রিমেইনস রেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লেখো, রিমেইনস রেড। আর ব্লু লিটমাস পেপার রিমেইনস ব্লু। ওকে,
দিস আর নিউট্রাল সাবস্টেন্স, আন্ডারলাইন নিউট্রাল সাবস্টেন্সেস বলা হয়, যেমন আমরা বলেছিলাম যে যে কোনো লবণ বা সল্ট নিউট্রাল সাবস্টেন্সেস, ঠিক তেমনি হলো হচ্ছে তোমার ওয়াটারটা হচ্ছে নিউট্রাল সাবস্টেন্স। ওকে, দে নাইদার গিভ হাইড্রোক্সিয়াম আয়ন হোয়েন ডিজলভ ইন্টু ওয়াটার নট নিউট্রালাইজ ইট। ওকে, তো এটা হাইড্রোক্সিনিয়াম আয়ন দেয় না। এবার বলছে যে অ্যাকশন অন ব্লু লিটমাস, পরপর লেখো, অ্যাসিড নিউট্রাল সাবস্টেন্স বেস পরপর বলছে, অ্যাকশন অফ ব্লু লিটমাস রেড ব্লু ব্লু, আর অ্যাকশন অন রেড লিটমাস অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, রেড রেডই থাকবে, নিউট্রাল সাবস্টেন্সের ক্ষেত্রেও রেড রেডই থাকবে। নিউট্রাল সাবস্টেন্সের ক্ষেত্রে কোনো রকমের কালারের চেঞ্জ হয় না, মাথায় রাখবে। যদি রেড লিটমাস ইউজ করে তো রেডই থাকবে, যদি ব্লু লিটমাস ইউজ করে নিউট্রাল সাবস্টেন্স ক্ষেত্রে ব্লুই থাকবে। আর বেসের ক্ষেত্রে কি হচ্ছে, রেড লিটমাসটা কি হচ্ছে লাস্টে ব্লু হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। খালি অ্যাসিড আর বেসের ক্ষেত্রে টার্ন করবে, আর যারা নিউট্রাল তাদের ক্ষেত্রে করো না। আর 119 নম্বর পেজ অবধি পড়বো, হয়ে আসছে প্রায়। এবার দেখো একটা ছক আছে, এখানে কি বলছে যে পিএইচ ভ্যালু বলেছে, পিএইচ ভ্যালুগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। সাধারণত ব্লাডের পিএইচ ভ্যালুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা আন্ডারলাইন করে রাখো, আমি বলে দিচ্ছি কোনগুলো কী হবে। স্যালাইভা হয়ে গেল দেখো 6 থেকে 7.05, যেহেতু 6টা 7-এর নিচে আছে তাই ওটাকে আমরা বলছি অ্যাসিডিক, সো স্যালাইভা হয় অ্যাসিডিক। গ্যাস্ট্রিক জুস অ্যাসিডিক, বাইল হলো হচ্ছে বেসিক, আচ্ছা ব্লাড হলো হচ্ছে বেসিক, কোশ্চেন দেয় ব্লাড কি বেসিক। ইউরিন হচ্ছে 4 থেকে 8, একটা ওয়াইড রেঞ্জ, সো এটা অ্যাসিডিক হতে পারে, এটা বেসিক হতে পারে, আবার এটা নিউট্রালও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। মেইনলি এটা অ্যাসিডিক, বেসিক বা নিউট্রাল 3 রকমেরই হতে পারে, কারণ 4 থেকে 8 এই রেঞ্জের মধ্যে পড়ছে, তো সবাই পড়ছে এর মধ্যে। আচ্ছা, ইট ইজ নেসেসারি টু মেনটেন দ্য রাইট অ্যাসিড বেস ব্যালেন্স ইন হিউম্যান বডি, আদারওয়াইজ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি আর এফেক্টেড অ্যান্ড এজিং প্রসেস মে বিকাম ফাস্টার। তো আন্ডারলাইন করে রাখো যে যদি অ্যাসিড বেস প্রপার্টিটা যদি মেনটেন না করা হয় তাহলে কি হতে পারে, এজিং হতে পারে, ঠিক আছে। আমাদের দাঁত এনামেল এগুলার ক্ষয় হতে পারে। এভরি সেল অফ হিউম্যান বডি অ্যাক্টস মাচ বেটার হোয়েন ইট ইজ মেইনলি ইন অ্যান অ্যালকালাইন মিডিয়াম। তাহলে আমি বললাম যে অ্যাসিডিকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ, আমরা অ্যালকালাইন মিডিয়ামটাই বেশি প্রেফার করে, আমাদের সেলগুলোও তাই প্রেফার করে। সামটাইমস দ্য ব্লাড বিকাম সিগনিফিক্যান্টলি অ্যাসিডিক, মাঝে মাঝে ব্লাডও অ্যাসিডিক হয়ে যায়, তো আমাদের অ্যাসিডের পরিমাণটাও কমাতে হয়। দেন থ্রু ব্লাড দ্য কিডনি অ্যাবজর্ব সোডিয়াম, তার কিডনি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিডনি কি করে, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি কিন্তু অ্যাবজর্ব করে। দ্য প্রসেস স্টার্টস ফ্রম হেয়ার স্কিন আর নেইল, এখান থেকে অ্যাবজর্ব করা শুরু করে অ্যান্ড ব্লাডে শেষ হয়। ব্লাডে হচ্ছে ওগুলার বেস তৈরি করে অ্যাসিডের পরিমাণটা কমায়, ঠিক আছে। তো এখান থেকে কী কোশ্চেন করছে দেখো, অ্যাসিড বেস ব্যালেন্স অফ হিউম্যান বডি ডিপেন্ডস মেইনলি অন 2 ফ্যাক্টরস, কিসে কিসের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজড বাই রেসপিরেশন, কতটা পরিমাণ হলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় থ্রু রেসপিরেশন, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ওটার উপর ডিপেন্ড করছে থ্রু বাই রেসপিরেশন। আর ডিফাইন কেমিক্যাল রিয়াকশন অকারিং ইন আওয়ার বডি, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, খুব দেয় কোশ্চেন, তো স্টার মার্কস দিয়ে রাখো। ওকে, দ্য বডি বিকামস বেসিক হোয়েন এক্সেস কার্বন ডাইঅক্সাইড গেটস রিলিজ ফ্রম দ্য বডি থ্রু দ্য লাং। তার মানে কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের শরীর থেকে যদি বের করে দেয়, তাহলে দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে কিডনি কিন্তু অ্যাসিড বেসের যে ভারসাম্যটা, অ্যাসিড বেসের যে ব্যালেন্সটা সেটা একটা কিডনি বললাম, আর অ্যাসিড বেসের ব্যালেন্সটা কিন্তু এখানে লাং বললাম, এই দুটো মাথায় রাখবা। সো এখানে কি করতেছে, অ্যাসিড বেসের ব্যালেন্সটা হচ্ছে লাং কি করে করছে, যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডটা বেশি বের করে দিই তাহলে আমাদের যে দেহটা কি হয়, মানে বেসিক হয়ে যায়। কিন্তু আমরা যদি কার্বন ডাইঅক্সাইডটা যদি বেশি না বার করি তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করে, শরীরের মধ্যে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড দেখো H2O আর CO2 মিলে কার্বনিক অ্যাসিড দিয়ে দেয়, তাহলে কার্বনিক অ্যাসিডটা কি করছে, যদি বেসের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়, তাহলে বেসের পরিমাণটা কমানোর জন্য আমরা কি করতেছি, কার্বনিক অ্যাসিড তৈরি করছি। তাহলে অ্যাসিডের পরিমাণটা, বেসের সাথে যখন অ্যাসিডটা অ্যাড হচ্ছে তখন বেসের যে কনসেন্ট্রেশনটা, বেসের যে মাত্রাটা সেটা আমরা কমাচ্ছি। তো এইভাবে এই জিনিসটা কি করে আমাদের লাং, শরীরে হচ্ছে লাং আর কিডনি এই দুটো কিন্তু ভালো করে কি করে কিডনি মেনটেন করে আর কি করে লাং মেনটেন করে, তো এখান থেকে বই থেকে পেয়ে যাওয়া, তো আন্ডারলাইন করে রাখো, স্টারও মেরে রাখো। ওকে, নাও নোটিস দ্য ফলোইং ইনসিডেন্টস, এখানে অনেকগুলো ইনসিডেন্টসের কথা বলেছে, এখানে প্রত্যেকটা ইনসিডেন্টস খুব ইম্পর্টেন্ট, একবার করে পড়ে রাখো। এর থেকে কোশ্চেন আসতে পারে যে কীভাবে আমাদের অ্যাসিড বেসের যে ব্যালেন্সটা সেটা হচ্ছে ভেঙে যায়,
ভারসাম্যটা নষ্ট হয়। প্রথম বলছে when suffer sudden injury in our leg while playing we feel extreme pain, then we take pain relieving medicine according to physician advice. Some of this medicine disrupt the acid base balance. এটা কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্সটা কিন্তু নষ্ট করে। Occasionally many of us feel sour and we erupt at times, ঠিক আছে। কখনো কখনো আমাদের অনেকেরই মুখ টক হয়ে যায়, তখন চোয়ার ডেকুর ওঠে, ঠিক আছে। এটা বলছে চোয়ার ডেকুর ওঠাটার কথা বলছে। তারপর দেখো কি বলছে, along with feces the alkaline juice, মানে এটা যেটা বলতে যাচ্ছে লাইনটা সেটা বলছে যে ওয়াটারি স্টুলের কথা বলছে। তার মানে ওয়াটারি স্টুলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের কিন্তু অনেকটা বেসিক মানে বেস মানে ক্ষারকীয় পদার্থ কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে অ্যাসিড বেসের ভারসাম্য নষ্ট হয়। যে কোনো এখান থেকে 8টা পয়েন্ট দেওয়া আছে। আরও বলছে জার্মস যদি প্রবেশ করে তাহলে অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়। জার্মস প্রবেশ করলে, হেভি ওয়ার্ক করলে, হ্যাঁ, তা গ্লুকোজ ভেঙে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হয়। তারপর হচ্ছে সুগার ভেঙে আবার অ্যাসিড হয়। হ্যাঁ, ব্লাড ইন সাচ কেসে ইট ইজ অলসো অবজার্ভ দ্যাট দ্য সেলস ইন দেয়ার ব্লাডস কন্টেন ইনক্রিজ লেভেল অফ অ্যাসিড, ঠিক আছে। তারপর অ্যাসিড ইনক্রিজেস ডিউ টু দ্য ইনক্রিজ অফ মেন্টাল স্ট্রেস হলে অ্যাসিডের পরিমাণ বাড়ে। আর কিডনি গেটস এফেক্টেড হয়ে যায়, কিডনিও এফেক্টেড হয়ে যায় ডিউরিং ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়। তাই এখানে বলছে নাও রাইট ডাউন দ্য হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটস অফ অ্যাসিড লেভেলস বডি ইনক্রিজ। অ্যাসিড লেভেলস কী করে ইনক্রিজ করে তোমরা বলতে পারো যে ব্যথা কমানোর ওষুধ যেটা পড়লা সেটা বলতে পারো, বা তুমি বলতে পারো হচ্ছে সুগারের পরিমাণ যে বেড়ে যাওয়া, গ্লুকোজের কন্টেন্টটা বেড়ে গেল ব্লাড, এরকম এখানে অনেকগুলো বলছে। যেমন ধরো তোমার যদি হেভি ওয়ার্ক করো অনেকক্ষণ ধরে তাহলে বাড়তে পারে, এরকম অনেকগুলো পয়েন্ট এখানে দিয়েছে। বা মেন্টাল স্ট্রেস বাড়লে বা হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে, এখানে ওরকম অনেকগুলো দিয়েছে, এখান থেকে পড়ে পড়ে এখানে লিখে দিও। আর হচ্ছে এখানে বডি পার্টসের কথা বলছে, বডি পার্টস অর বডি ফ্লুইডস হুইচ মেনটেন্স দ্য অ্যাসিড বেস ব্যালেন্স। বডি পার্টসের নাম লিখে রাখো কিডনিজ আর লাংস, কিডনিজ আর লাংস এই দুটো লিখে রাখো ব্যাস। টিডবিটসে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে ফুডস অ্যান্ড প্ল্যান্ট অরিজিনস প্রডিউসেস বেসিক সাবস্টেন্সেস হোয়েন দে আন্ডারগো স্পেশাল কেমিক্যাল রিঅ্যাকশন ইন আওয়ার বডি। সাধারণত যেগুলো ফুড আছে প্ল্যান্ট অরিজিন থেকে, ফুড, ফ্রুট, ভেজিটেবলস, এগুলা কিন্তু সবসময় আমাদের শরীরে কী দেয়, বেস দেয়, আর হচ্ছে বেসিক সাবস্টেন্স দেয়। আর মিট, ফিশ, এগ মানে যেগুলো অ্যানিম্যাল অরিজিন সেগুলো কিন্তু অ্যাসিড দেয়। আর আমাদের শরীরে মানে শরীর সুস্থ থাকবে কিভাবে, কোন রেশিওতে, মানে 80% বেসিক হতে হবে আর 20% হচ্ছে অ্যাসিডিক হতে হবে। সো অ্যাসিড ফর্মিং ফুডস আমাদের শরীরে যাতে 20% আসে, আর বেস প্রডিউসিং ফুড যাতে আমাদের 80% আসে, এই পার্সেন্টেজগুলো মনে রাখবা। দিস প্রিজার্ভস দ্য অ্যাসিড বেস ব্যালেন্স ইন আওয়ার বডি। তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স থাকবে যদি 80% যদি বেস প্রডিউসিং ফুড আমাদের শরীরে আসে আর 20% যদি অ্যাসিড ফর্মিং ফুডস আমাদের শরীরে আসে। সো পিপল হু প্রেফার নন ভেজিটেরিয়ান মিলস শুড রেস্ট্রিক্ট দেয়ার টাইপ অফ ফুড উইদিন 20% অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। নন ভেজিটেরিয়ান, তো এটা কিন্তু মাথায় রাখবো। নন ভেজিটেরিয়ান যারা, তারা সারাদিন ধরে যদি আবার শুধুমাত্র অ্যাসিডিক খাবার নাও তাহলে কিন্তু আমাদের এনামেলের ক্ষতি হবে, আমাদের এজিংও হবে, তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব। তো ওই জন্য আমাদের 20%-এর মধ্যে রেস্ট্রিক্ট রাখতে হবে, 20%-এর মোর দেন যাতে না। তো 119 নাম্বার পেজ 119 এত অবধি আজকের মতো থাকলো। এটা হচ্ছে পড়া থাকলো পরের দিনকার। আর আমি হচ্ছে এই বইটাই ভালো করে পড়া, আর কিছু না, কিছু দেওয়ার মতো কিছু নেই, যা আছে বইটাই পড়তে হবে ভালো করে। আজকের মতো এখানেই থাকছে, তাহলে এদের পরে আসবা, ঠিক আছে, তাহলে আমি রাখছি, গুড নাইট।